হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। তোমরা জানো ইতিমধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা যেরকম কথা দিয়েছিলাম তোমাদের যে এই চ্যানেলে আমরা সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে খুব আলোচনা করব এবং ক্লাসটাও তোমরা অলরেডি জানো যে 9, 10, 11, 12 অলসো নিট, জেই এন্ড জেই মেইন এন্ট্রান্স, ওকে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো রয়েছে। তো আমরা যেরকম কথা দিয়েছিলাম সেই রকম কিন্তু গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। তোমরা জানো হয়তো বিগত 3 দিন তোমাদের হয়তো ভিডিও আপলোড হয়নি বা আমরা দিতে পারিনি, আমাদের সেটা ফেলিওর। কারণ দেখো, তোমরা জানো একটা সিস্টেমকে ডেভেলপ করতে হলে অনেক কিছু সমস্যা থাকে এবং ফার্স্ট যেহেতু একটা সিস্টেমকে লঞ্চ করছি তো একটু সমস্যা থাকবে এবং আমরা অনেকটাই প্রায় সলভ করে নিয়েছি। এরপরে তোমরা রেগুলারলি একটা কি দুটো ভিডিও অন্তত আসবেই আসবে, ঠিক আছে, কথা দিচ্ছি। আর হয়তো একটা উইক মতো হয়তো এরকম চলবে, তারপর থেকে কিন্তু আমাদের সিস্টেম পুরো স্মুথ চলবে। দিলে তোমরা প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও আপলোড আমরা করব এবং তোমরা প্রত্যেকে একটা করে ভিডিও কিন্তু দেখতে পাবে। ক্লিয়ার? এবার বলে দিই যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক আমরা অ্যাড করতে পারছিলাম না, এখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া লিংক চলে এসেছে। ইউটিউব তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো। এছাড়াও তোমরা আমাদের সঙ্গে কমিউনিকেশন করবে 3টে মাধ্যমে। একটা ফেসবুক রয়েছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজ রয়েছে, তোমরা ফেসবুকে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া রয়েছে। এছাড়া মোস্ট ভাইটাল টেলিগ্রাম। তোমরা জানো টেলিগ্রামের গুরুত্বটা কতটা, কেন আমরা তোমাদের সঙ্গে কমিউনিকেশন ম্যাক্সিমাম টেলিগ্রামের মাধ্যমেই করতে পারবো। কেন আমরা প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ গুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকেই ডাউনলোড করতে পারবে, আমরা আপলোড করব এখানে, কেমন? তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হবে। আমাদের যে প্রত্যেক স্যারের ভিডিও ডেসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া রয়েছে। তো আর একটা ভাইটাল যেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমরা এখন ফিল করতে পারি যে তোমরা সবার থেকে বেশি ইনস্টাগ্রামে খুব অ্যাট্রাক্টেড, তাই না? তোমরা প্রায় ফেসবুক তো অনেকেই প্রায় বন্ধ করে দিয়েছে। আমরা হয়তো বয়স্ক, আমরা টিচাররা যারা রয়েছি, তো আমরাই হয়তো লাস্ট জেনারেশন যে আমরা ফেসবুক ইউজ করি। তোমরা কিন্তু ইনস্টাগ্রামের প্রতি তোমাদের প্রচন্ড ঝোঁক। তো ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারো। ইনস্টাগ্রামে অফিসিয়াল পেজ আমরা খুলে রেখেছি, কেমন? তো কোনো রকম ভাবে চাপ না নিয়ে আমাদের সঙ্গে সব রকম ভাবে যোগাযোগ করবে। আর এই স্বাধীনতাটা আমরা তোমাদেরকে দিচ্ছি যে কোনো ক্লাসের যদি কোনো অসুবিধা হয়, তোমরা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া লিংকের মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেশন করবে এবং প্রত্যেকটা স্যারেদের সঙ্গেই করবে। আমরা আমাদের সময় মতন তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব, অথবা যদি কোনো না বুঝতে পারো অবশ্যই ইউটিউবে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিও, কেমন? তো দেখো, টিচার স্টুডেন্টদের যদি কোঅপারেশন ঠিকঠাক হয় না বা কমিউনিকেশন যদি ঠিকঠাক করে থাকে, তাহলে কিন্তু তোমারও খুব ইন্টারেস্টেড লাগবে স্যারেদের ক্লাস, আমরাও অনেকটা বেশি এনার্জি নিয়ে পড়াবো তোমাদেরকে। আর বেশি দেরি না করে আমরা ক্লাস শুরু করব। এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোন ক্লাসটা হবে আজকে। না, আজকে আমাদের ক্লাস দেখো তো বুঝতেই পারছো আমরা একটা বড় ইনোভেটিভ চিন্তাধারা নিয়েই কিন্তু এগাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদেরকে, যারা বিশেষ করে পিছিয়ে পড়া স্টুডেন্ট বা যারা মিডিওকার স্টুডেন্ট, তাদেরকে কিন্তু আমরা অনেকটা বেশি সায়েন্স অ্যাডিক্টেড করতে চাইছি। অর্থাৎ এই জন্যই আমাদের কিন্তু চ্যানেলে আসা, প্রথম দিন থেকে কিন্তু বারে বারে আমরা কিন্তু বলে আসছি, ওকে। তো একদম চাপ নাও না। ফিজিক্স আমি তোমাদেরকে যতটা ইজি ভাবে পড়ানো সম্ভব আমি কিন্তু পড়াবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখবে, খাতাতে নোট ডাউন করবে, তারপরে দেখবে সাবজেক্টটা কতটা ইজি হয়। একটা কথা মাথায় রাখবে, তোমরা এই চ্যানেলে ফিজিক্স পড়তে আসোনি, ফিজিক্স শিখতে এসছো। ফিজিক্সকে যত শিখবে তত তোমার ফান্ডামেন্টাল ডেপথ ক্লিয়ার হবে, দিলে তুমি সমস্ত নিউমেরিক্যাল করতে পারবে। থিওরিকে কভার না করে, থিওরি ক্লিয়ার না করে তুমি যদি নিউমেরিক্যালে যাও তাহলে হোঁচট খাবেই খাবে। ওই জন্য আমরা তোমাদেরকে যে ওয়েতে নিয়ে যেতে চাইছি, তোমরা কিন্তু ওই ওয়েতে যাওয়ার চেষ্টা করো। আমরা বুঝতেই পারছো আমরা অনেকটাই অভিজ্ঞ, আমরা দীর্ঘদিন ধরে পড়ানোর সঙ্গে যুক্ত রয়েছি। আমরা দীর্ঘদিন ধরে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে, অনেক অনেক ভালো স্টুডেন্ট বেরিয়েছে, আবার অনেক খারাপ স্টুডেন্টও বেরিয়েছে। প্রত্যেকেই কিন্তু আমরা সাজেস্ট করি যে আমরা যেই ওয়েতে তোমাদেরকে নিয়ে যাব, ওই ওয়েটা তোমাদের জন্য অন্তত বেস্ট হবে আমরা আশা করি।
কারণ আমাদের এতদিনের পড়া তথা পড়ানো কোনোটাই ব্যর্থ যাবে না। কেন আমরা এতদিনের মোটিভটা অন্তত তোমাদের বুঝি এবং বুঝতে পেরেছি অন্তত। ওকে, একদম দেরি না করে যারা যারা জয়েন করোনি তারা জয়েন করে যাও। ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে, 8টা 10টা ভিডিও আপলোড হয়ে গেছে। তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা প্রিভিয়াস আমাদের এই ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমরা কিন্তু লিংক দিয়ে রাখছি, তোমরা একদম ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে দেখতে পারো, অথবা চ্যানেলে ঢুকে যাবে, দিয়ে পুরো প্লে লিস্ট অনুযায়ী আমাদের সাজানো রয়েছে ভিডিওগুলো। কেমন, একদম তোমার ফিজিক্সের ভিডিও দরকার, তুমি ফিজিক্সের ক্লাস 11 দরকার, ক্লাস 11 এ ক্লিক করলে সেখানে সমস্ত ভিডিও চলে আসবে। আবার ক্লাস 12 এর জন্য যদি বলো সেখানে ভিডিও চলে আসবে। কেমিস্ট্রির জন্য যদি 11 এ ধরো, তোমার 11 এর সমস্ত লেকচার সব আপলোড করা রয়েছে। অর্থাৎ তোমাদের যাতে কোনো রকম খুঁজতে অসুবিধা না হয় আমরা কিন্তু সেই ব্যবস্থা করে রেখেছি। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওকে প্লে লিস্ট অনুযায়ী আমরা কিন্তু সাজিয়ে রেখেছি। ক্লিয়ার? তো চলো, তোমরা আজকে তোমাদের জন্য রেডি করেছি ক্লাস 11 এর, দ্যাট মিন্স সেমিস্টার 1, কিন্তু সেমিস্টার 2 নয়, ক্লাস 11 সেমিস্টার 1 এর ডেরিভেটিভ এন্ড ইন্টিগ্রেশন। দ্যাট মিন্স সমাকলন এবং অবকলন। ইন্টিগ্রেশন মিন্স সমাকলন, ডেরিভেটিভ মিন্স অবকলন। ক্লিয়ার? তো আর বুঝতেই পারছো এইটা শুধুমাত্র ক্লাস 11 এর মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা নয়। ক্লাস 11 এর শুরুর ক্ষেত্রে সেমিস্টার 1 বিশেষ করে, যেখানে আমাদের ফিজিক্সে রয়েছে বলবিজ্ঞান অর্থাৎ মেকানিক্স। তোমরা জানো মেকানিক্সটা অন্তত একটু একটু করে হয়তো শেখা তোমরা শুরু করেছো। মেকানিক্সটা হচ্ছে অনেকটা বেশি শক্তিশালী, বলছি না আমরা, অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ মেকানিক্স পড়তে গেলে অনেক রকমের তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। মেকানিক্সটা যে স্টুডেন্ট পেরে যাবে, আমি আগেও বলেছি আজকেও বলছি, মেকানিক্স যার স্মুথ হবে সে কিন্তু ফিজিক্সে অনেকটাই এগিয়ে থাকবে। তো মেকানিক্স পড়তে গেলে ফার্স্ট যেটা আমাদের খটোমটো লাগে, নিউমেরিক্যাল করতে পারি না। থিওরি আমরা কম বেশি বুঝতে পারি, নিউমেরিক্যাল করতে পারি না। কেন না, এই যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, তো ম্যাক্সিমাম টিচাররা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন একটু কঠিন বলে স্টুডেন্টদেরকে শেখায় না। হয়তো তোমাদের কঠিন লাগবে বলে স্যাররা তোমাদের ভালো বোঝেন বলে হয়তো শেখান না, কিন্তু এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ছাড়া মেকানিক্সে তুমি বিশ্বাস করো খুব একটা ম্যাথ বা নিউমেরিক্যাল করতে পারবে না। বারে বারে বলছি, এই ক্লাসটা এতটাই ভাইটাল তোমাদের জন্য। এই একটা ক্লাস যদি তুমি দেখে নাও, মেকানিক্সের ম্যাক্সিমাম চ্যাপ্টারের নিউমেরিক্যাল তোমার একদম তুড়ি মেরে তুমি একদম করতে পারবে। ক্লিয়ার? দেখবে এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যারা যারা শেখেনি বা যারা এখনো পর্যন্ত ভাবছে যে না আরো কিছুদিন পরে আমরা করব বা এখনো পর্যন্ত আমাদের দরকার হচ্ছে না, ঠিক আছে, তারা নিউমেরিক্যালে কতটা উইক হয় তুমি বুঝতে পারবে। অর্থাৎ তোমরা বন্ধুদেরকেও অ্যালার্ট করে দাও যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন না শিখে অন্তত বলবিজ্ঞানের অঙ্ক করতে যাস না। কেন? এটা এতটাই ক্রুশিয়াল, এতটাই ভাইটাল। কেমন? তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এমনটা নয় যে তো মানে শুধুমাত্র ক্লাস 11 তোমরা শিখবে না, মোটেও নয়। নিট, জেই এবং জেই মেন যারা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অলসো, জেই মেন অথবা অ্যাডভান্স যারা দেবে, প্রত্যেকের জন্য ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন একদম তুখর হতে হবে। দিলে অনেক বড় বড় নিউমেরিক্যাল অনেক শর্ট ফর্মে তুমি করতে পারবে। ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করছি। মোস্ট ভাইটাল ক্লাস, বারে বারে বলছি, এইটা না করে মেকানিক্স ভাই অন্তত পড়তে যেও না। কেমন? মেকানিক্স পড়তে গেলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আগে করতে হবে, সমাকলন এবং অবকলন। ক্লিয়ার? তো চলো আমরা শুরু করছি আজকের ক্লাস, যে ডেরিভেটিভ এন্ড ইন্টিগ্রেশন, অবকলন এন্ড এবং সমাকলন। ক্লিয়ার? তাহলে ক্লাস 11 যারা রয়েছো তারা তো অতি অবশ্যই দেখবে, কেন তোমাদের একদম ফান্ডামেন্টাল তোমাদের শেখার শুরু। আর যারা জয়েন্ট নিট দেবে তারা অলরেডি শিখে নিয়েছো, আরো একবার তোমরা রিক্যাপিচুলেট করে নাও। কেন? এইটা যদি তুমি ঠিকঠাক করে না করতে পারো তাহলে অনেক কোশ্চেন তোমাকে ছেড়ে আসতে হবে। ক্লিয়ার? বারে বারে বলছি, আমি কেন এটাতে এত ফোকাস করছি, কেন আমরা অন্তত জানি, আমরা তো টিচার, আমরা পড়াই তো আমাদের অফলাইনের ব্যাচে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন। যে বাচ্চা ক্লিয়ার হয়নি সে কিন্তু অনেক বিপদে পড়েছে। ক্লিয়ার? চলো, তো আজকের ক্লাসটা খুবই ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ক্লাস কেউ মিস করবে না। ক্লিয়ার?
আর আগের ক্লাসে আমি তোমাদের এই ওয়ান ডাইমেনশন মোশনে একমাত্রিক গতির ফার্স্ট লেকচার দিয়েছি, ফান্ডামেন্টাল কনসেপ্ট ওটাতে ছিল। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপরে কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করবে। কেমন? কেন ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আরো বেশি সমস্যা। কেন? ফিজিক্স চাই কি জানো? তুমি আগে ফিজিক্স শেখো, দিলে পড়াশোনা করবে। ফিজিক্সে পড়তে নেই, ফিজিক্সে শিখতে হয়। কেন? ফিজিক্স যদি তুমি শিখে নাও তাহলে তোমার কাছে অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ঠিক আছে? না থিওরি না নিউমেরিক্যাল, যদি না পড়ো তাহলে কোনোটাই কিছু হবে না। ঠিক আছে? চলো নেক্সট। এবার আমরা ফার্স্ট আলোচনা করব এখানে কি বলতো, যে গতি বর্ণনার জন্য অবকল এবং সমাকলনের প্রাথমিক ধারণা। ফার্স্ট আমি একটা হেডিং দিয়েছি যে অবকল এবং সমাকলনের প্রাথমিক ধারণা, ফান্ডামেন্টাল থেকেই আমরা শিখব। আর একটা কথা এখানে বলে দিই বাবা, তোমাদের ম্যাথমেটিক্সে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন রয়েছে। ম্যাথমেটিক্স স্যাররা যিনারা রয়েছেন তোমাদের, ওনারা কিন্তু তোমাদেরকে একদম থিওরি ফান্ডামেন্টাল থেকে শেখাবে। আমরা কিন্তু যদি ফান্ডামেন্টাল থিওরি থেকে শেখাতে যাই অনেক টাইম চলে যাবে। অর্থাৎ আমাদের যতটুকু ফিজিক্সে দরকার হবে জাস্ট প্রবলেম এবং সূত্র বসাবো, কিছু নিউমেরিক্যাল করব, এই রকম আমাদের যতটা ফিজিক্সের দরকার হবে ওই বেসিসেই কিন্তু ভিডিওটা রেডি করছি। কেমন? অর্থাৎ আমরা একদম ফান্ডামেন্টাল জায়গাতে যাব না। কেন? তোমরা ম্যাথমেটিক্স টিচাররা রয়েছেন, তোমাদের যিনারা রয়েছেন ওনারা তোমাদেরকে একদম ফান্ডামেন্টাল থিওরি থেকে শেখাবেন। ঠিক আছে? আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা কিন্তু শিখব। ক্লিয়ার? চলো তাহলে অবকলন এবং সমাকলন, অবকলন এবং সমাকলন, তাই তো? বেশ, চলো প্রথমে অবকলন কি জিনিস। অবকলন বলতে আমরা ফার্স্ট বুঝবো কি বলছে, যে রাশির মান অবকলন। আচ্ছা, অবকলন জানার জন্য আমরা কিন্তু দুটো জিনিস আগে আমাকে জানতে হবে। একটা হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি। তোমরা পুরো একদম বাচ্চা কাল থেকে তোমরা শিখে এসছো ভ্যারিয়েবল কি বা চলরাশি কি। না, যে সমস্ত রাশির মান পরিবর্তন হতে পারে, মানে একদম একদম মনে করো তো বাচ্চা কাল থেকে, যেরকম আমরা যখন ক্লাস 6-7 এ পড়ি তখন ধরি একটা পেনের দাম x টাকা। আবার অন্য অঙ্কে ধরি একটা মানুষের মাসিক আয় x টাকা, এরকম ধরি না আমরা, বা y টাকা বা z টাকা, তাই না? এরকম করে ধরি আমরা। অর্থাৎ এই x y z অথবা t যা খুশি বলো, যাদের মান নির্দিষ্ট নয়। x এর মান দেখো, এই অঙ্কে যদি 2 উত্তর হয়, অন্য অঙ্কে একটা হয়তো 2000 হবে, অন্য একটা অঙ্কে আলাদা মান হবে। অর্থাৎ এই সমস্ত মান স্থির নয়, তো চলতে পারে, এই মানটা পরিবর্তনশীল। অর্থাৎ আমরা বলতে পারি এই সমস্ত রাশিগুলোকে আমরা কি ধরি? চলরাশি বা ভ্যারিয়েবল। যে রাশির মান পরিবর্তন হতে পারে তাকে আমরা বলছি চলরাশি বা ভ্যারিয়েবল। ক্লিয়ার? যেরকম আমরা ধরতে পারি x y z t ইত্যাদি অক্ষর দ্বারা সূচিত করা হয়। এমনটা নয় যে এই চারটা ছাড়া অন্য কিছু তুমি সূচিত করতে পারবে না। তোমাদের যা ইচ্ছা যে সমস্ত রাশিগুলোকে তোমরা কনস্ট্যান্ট ছাড়া আর যে সমস্ত ভ্যারিয়েবল তুমি দিতে চাও দিতে পারো। ক্লিয়ার? চলো এরপরে আমরা আসবো অপেক্ষক, যেটাকে আমরা বলছি ফাংশন। জিনিসটা ভালো করে বুঝবে, পারিস ফাংশন কি না। আমি জাস্ট একটা সিম্পল কথা বলছি, সিম্পল। সাপোজ আমরা ধরছি y, এইটাকে আমরা বলছি y, এইটাকে বলছি আমি ফাংশন অফ x। ফাংশন অফ x আমরা কিন্তু এরকম চিহ্ন দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে? আমরা কিন্তু এরকম চিহ্ন দিয়ে চিহ্নিত করব ফাংশন অফ x, ফাংশন অফ x। ক্লিয়ার? y ইকুয়াল টু ফাংশন অফ x মানে কি না, y টা x এর উপর ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল। x এর মান পরিবর্তন হলে y এর মানও পরিবর্তন হবে। আমি যদি একটা সিম্পল एग्जांपल দিই, x টা ধরো তোমার বাবা মা, আর y টা হচ্ছে তুমি। কি হবে বাবু? দেখো, তোমার বাবা মার উপর তুমি ডিপেন্ডেন্ট। তুমি যতদিন পড়াশোনা করছো তোমার বাবা মা তোমাকে কন্ট্রোল করবে। দ্যাট মিন্স বাবা মা তোমাকে যেরকম পকেট খরচা দেবে অথবা যে খাবারটা দেবে তুমি কিন্তু সেই রকম ভাবেই কিন্তু কন্ট্রোল হবে, তাই না?
মানে এটা হচ্ছে তোমার বাবা অথবা মা। বাবা মা তোমাকে যেরকম যেরকম ভাবে মান পরিবর্তন করবে বা চেঞ্জ করবে, তুমি কিন্তু সেরকম চেঞ্জ হতে বাধ্য। কেন? তুমি ওনাদের উপরে ডিপেন্ডেন্ট। মানে বাবা যদি তোমাকে আজকে 1 টাকা দেয় হাত খরচা, তাহলে তোমাকে 1 টাকার মতন জীবনযাপন করতে হবে। বাবা যদি তোমাকে 100 টাকা হাত খরচা দেয়, তাহলে তোমরা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি খাবে, তাই না? অর্থাৎ বাবা মা তোমাকে যেরকম চেঞ্জ করবে, তুমি কিন্তু ওই রকম ভাবেই চেঞ্জ হবে, তাই না? অর্থাৎ ওই জন্য আমরা বলতে পারছি y ফাংশন অফ x, দ্যাট মিন্স y ডিপেন্ড অন x। x যেরকম যেরকম পরিবর্তন হবে, y এরও একই রকম পরিবর্তন হবে। ক্লিয়ার? এইটাকে আমরা বলছি ফাংশন অফ x, দ্যাট মিন্স y ইকুয়াল টু ফাংশন অফ x। x মানে y x এর উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। ক্লিয়ার? বেশ, আর কিছু মাথায় রাখা দরকার নেই, যেরকম ভাবেই তোমাদেরকে পড়াচ্ছি ওই রকম ভাবেই পড়ো, দেখবে আরামসে পারবে সবকিছু। নেক্সট চলো, আমরা বলছি পরিবর্তনের হার। ওকে, পরিবর্তনের হারটা কি না আমরা জানলাম একটু আগে, যে ফাংশন করতে গিয়ে y ইকুয়াল টু ফাংশন অফ x বললাম আমরা, তাই না? y ইকুয়াল টু ফাংশন অফ x বললাম। দ্যাট মিন্স y টা হচ্ছে ফাংশন অফ x। এবার আমি যদি বলি বাবু যে dy বাই, আচ্ছা d ছেড়ে দাও ডেল্টা y বাই ডেল্টা x মানে কি? x এর সাপেক্ষে y এর পরিবর্তন কত? কেন ডেল্টা দিয়ে দিছি, ডেল্টা তোমরা একদম বাচ্চা কাল থেকে তোমরা ইউজ করে এসেছো। ডেল্টা সাপোজ ডেল্টা y না লিখে তুমি সাপোজ ডেল্টা l মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন, তাই না? এটা কি লিখো? দৈর্ঘ্যের পরিবর্তন বা কতটা চেঞ্জ হয়েছে কার রেসপেক্টে। সাপোজ যদি মানে আমি দিয়ে দিই না সময়ের সাপেক্ষে দৈর্ঘ্যের পরিবর্তন কত, কেন আমরা নিচে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম, এক্সট্রা এখানে কিছুই নয়, এক্সট্রা আমরা কিছুই লিখছি না, ঠিক আছে? ডেল্টা y বাই ডেল্টা x। দ্যাট মিন্স আরেকটা কথা বলে দিচ্ছি আমরা, যে এই যে ডেল্টা x এর মানে তোমার বাবা মা তোমাকে যেরকম ভাবে চেঞ্জ করাবে, সেই চেঞ্জটা অনেকটা যদি স্মল হয়, মানে টেন্ডস টু 0 হয়, মানে লিমিট থিওরি দিয়ে আমরা আসবো। এবার লিমিট কি তুমি বলবে স্যার আপনি তো কোনো লিমিট বললেন না। বারবারই বলছি বাবা, তোমাদেরকে ম্যাথমেটিক্স টিচাররা লিমিট দিয়েই কিন্তু ডেরিভেটিভের কি করে মানে আবিষ্কার হয়েছে, লিমিট দিয়েই কিন্তু আসবেন। ওকে, অর্থাৎ আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা নেব। এখানে তুমি কি করবে না, ডেল্টা y বাই ডেল্টা x তো হলো, বাট এখানে আমরা লিখব লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। x টা যদি 0 হয় টেন্ডস টু, তখন আমরা লিখতে পারি এটাকে ডেল্টা না লিখে লিখব dy dx। এখানে বাই কথাটা আমরা ইউজ করি না, dy dx। ক্লিয়ার? দ্যাট মিন্স x এর সাপেক্ষে y এর কত পরিবর্তন হলো, না x এর সাপেক্ষে y এর কত পরিবর্তন, মানে তোমার বাবা মা একটু যদি চেঞ্জ হয়, তার জন্য তোমার বিহেভিয়ারের কি রকম চেঞ্জ হলো। স্বাভাবিক কথা একটা বললাম না, মানে বাবা মা হুট করে কিন্তু 1 টাকার পরে 100 টাকা দেন না, 1 টাকার পরে 1.1 তো নেই, 1 পয়সা তো এখন যুগ নেই, তাই তো? মানে আবার তোমাকে 2 টাকা দিতে হবে, তারপরে 3 টাকা, তারপরে 4 টাকা, এরকম হবে তো নাকি? মানে গ্যাপটা খুব স্মল, কিন্তু গ্যাপটা যদি হিউজ বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আমরা ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে পারবো না। আমরা শুধু স্মল চেঞ্জেস এর জন্য আমরা বলছি। দ্যাট মিন্স এটা যদি পুরো x হয়, তাই না? তাহলে ডেল্টা x, এইটাকে আমরা বলছি ডেল্টা x, মানে এই যে গ্যাপটাকে বলছি ডেল্টা x। কিন্তু ভাবো এই গ্যাপটা, এই লাইনগুলোর মাঝে গ্যাপ কত হবে? এই লাইনগুলোর মাঝে গ্যাপ তুমি বের করতে পারবে না, সম্ভব না। তাহলে এই যে দুটো লাইনের মাঝে গ্যাপটা, এটাকে আমরা ধরে নিচ্ছি টেন্ডস টু 0, প্রায় নেই বললেই চলে। অর্থাৎ এই যে দুটো লাইনের মধ্যে যে সেপারেশন বা গ্যাপটা প্রায় নেই বললেই চলে, ওই জন্য 0 ধরে নিচ্ছি। অর্থাৎ ডেরিভেটিভের কনসেপ্ট, এই সমস্ত কনসেপ্টগুলো আমরা কিন্তু আর ভ্যালু বসিয়ে নরমাল মেথডে ক্যালকুলেট করতে পারবো না। তখনই আমাদের দরকার পড়লো, বলছে না ডেরিভেটিভ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। ডেরিভেটিভ যদি না শিখি, তাহলে এইরকম ম্যাথ আমরা করতে পারবো না। বা এইরকম যাতে চেঞ্জ স্মল, একদম স্মল চেঞ্জ, কতগুলো তুমি চেঞ্জ নেবে, এত স্মল চেঞ্জের জন্য কত ডাটা বসাবে, সম্ভব নয়। অর্থাৎ ওই জন্য আমরা ডেরিভেটিভের আশ্রয় নিলাম, ডেরিভেটিভ ছাড়া ইম্পসিবল। ক্লিয়ার? চলো এরপরে আমরা বলছি অবকল সহগ, তাই তো? অবকল সহগ। তাহলে এই যে ডেল্টা y ডেল্টা x, ঠিক আছে,
এই জিনিসটাকে আমরা বলছি অবকল সহগ, ঠিক আছে, অবকল সহগ। অর্থাৎ আমরা লিখতে পারি কি তাহলে অবকল সহগকে আমরা বলতে পারি dy dx, ওকে, dy dx, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা বলছি অবকল সহগ। এবার এগুলো কিছু সূত্র রয়েছে। এবার আমরা নেক্সট স্লাইডে দেখাবো তোমাদেরকে অনেক রকমের সূত্র রয়েছে। তো সবকটা সূত্র লাগবে না, আমরা বর্তমান আমাদের ফিজিক্সের জন্য যতগুলো সূত্র দরকার হবে সবকটাই তোমাদেরকে আলোচনা করব। আমি কিন্তু এখানে অনেকটাই দিয়ে রেখেছি, আমরা এখানে প্রায় 10টা 12টা মতো সূত্র দিয়ে রেখেছি, কিন্তু তোমাদের এত দরকার হবে না, একদম চাপ নিও না। কারণ বুঝতেই পারছো তোমরা সদ্য মাধ্যমিক থেকে এসছো, ক্লাস 11 এ নতুন তোমরা ফিজিক্সে শিখছো বা ফিজিক্সে এসছো, অর্থাৎ তোমাদের এত ভয় পাওয়ার দরকার নেই। আমি গুটি কয়েক থিওরি নিয়েই কিন্তু তোমাদেরকে ফিজিক্স আলোচনা করা যাবে, ঠিক আছে? মানে যেগুলো দরকার হবে সেগুলো কিন্তু আমরা নিয়ে যাবো, ঠিক আছে? চলো ফার্স্ট কি বলছে দেখো, অবকলনের সূত্রাবলী, ঠিক আছে? বেশ, তাহলে ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন অথবা ডেরিভেটিভও বলতে পারো, অর্থাৎ ডিফারেন্সিয়েশনও বলতে পারো। এক নম্বর সূত্র প্রথমে কি বলা হচ্ছে, এক নম্বর সূত্রে প্রথমে কি আমরা বলছি দেখো, যে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক, মানে y ইকুয়াল টু ধ্রুবক কথার অর্থ কি, সাপোজ c টাকে কনস্ট্যান্ট বলেছিল, c এর মান 2 নাও, আমি কথায় বলছি, c এর মান তুমি কত নাও না 2 নিয়ে নাও, c এর মানটা, c এর মানটা যদি 2 নাও, তাহলে এবার তুমি বলো তো যে বাবু এইটাকে চেঞ্জ করছো তুমি, x এর সাপেক্ষে 2 কে চেঞ্জ করছো, তাহলে কত হবে? কোনোদিনই থাকবে না, কারণ 2 তো কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি, তার কি পরিবর্তন হবে? মানে কথাটার অর্থ কি, 2 কে x এর সাপেক্ষে পরিবর্তন করব, 2 তো 2, মানে 2টাকে কি, তাহলে 2টাকে যদি এখান থেকে আমি এখানে সরিয়ে নিয়ে যাই, তাহলে 2 কি থোড়ি না 3 হবে? হবেই না তো, তাহলে 2টা 2ই থাকবে, অর্থাৎ আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ না হওয়া মানে জিরো ডেরিভেটিভ, ক্লিয়ার? তাহলে ফার্স্ট যেটা ফর্মুলা হলো যে জিরো, ক্লিয়ার? ডেরিভেটিভটা প্রথমে কি হলো, যে কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ হবে না, শূন্য হবে। বেশ ভালো কথা, ফার্স্ট সূত্র আমরা বুঝতে পারলাম। সেকেন্ড ল কি বলছে, বলছে y equal to x to the power n, y equal to x to the power n, this is most vital, clear? কোনটা না, y equal to x to the power n, যেখানে n হচ্ছে একটি বাস্তব সংখ্যা হলে dy dx কত হবে? That means this is most important. এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল, আর এটা যদি না জানো তাহলে ডেরিভেটিভের কোনো অঙ্কই হবে না। অর্থাৎ আমরা বলতে পারি dy dx সমান n into x to the power n minus 1, মানে তুমি আমি একটা সিম্পল एग्जांपल দিই তোমাকে, এটাকে ল্যাডার বা সিঁড়ি তুমি ধরে নাও, ক্লিয়ার? এইটাকে আমরা যদি বলি সিঁড়ির n তম পাত, মাথায় রাখবে, ডেরিভেটিভ করা মানে তোমাকে সিঁড়ি কি করবে, এইটা তো n তম পাত, তোমাকে নামিয়ে আনবে, এক ঘর তোমাকে নামিয়ে আনবে, ঠিক আছে? মানে ডেরিভেটিভ হচ্ছে খারাপ লোক, মানে তোমাকে ডিমোশন করিয়ে দিচ্ছে। দেখো ওই জন্য x এর পাওয়ার কত ছিল, x টু দি পাওয়ার n ছিল না, এখানে করে দিলে কত, n minus 1, এবং সহগটা সামনে আবার প্রোডাক্ট হয়ে গেল, দ্যাট মিন্স n into x to the power n minus 1, n এ ছিল, তোমাকে ডিমোশন করিয়ে দিয়েছে, n minus 1 এ নিয়ে চলে এসেছে, ওকে? চলো নেক্সট, এবার বলছি তাহলে সূত্র 2টা খুব ইম্পর্টেন্ট, বারে বলছি, মানে এটা না করলে তো হবেই না। নেক্সট 3 নম্বরে চলে আসো। আচ্ছা 3 নম্বর, তাই তো? আচ্ছা ঠিক আছে, 3 নম্বরটাও করাই, এগুলো একটু হয়তো পরে করলে ভালো হতো, না ঠিক আছে, অসুবিধা নেই, করো। y equal to u plus v, মানে দুটো রাশি থাকবে, y টা হচ্ছে দুটো রাশি থাকবে, যেমন যে u এবং v দুটোই যদি থাকে তাহলে তাকে ডেরিভেটিভ করব কি করে, কিচ্ছু নেই, দুটোকে আলাদা করে ডেরিভেটিভ করব, একে একবার আলাদা করে ডেরিভেটিভ করব আর dv টাকে আলাদা করে ডেরিভেটিভ করব, dv dx du dx, ঠিক আছে? দুটোই x এর ফাংশন, অর্থাৎ du মানে dy dx ইকুয়াল টু দুটো পার্টকে আমরা কিন্তু আলাদা করে দেব, আর কিচ্ছু না। এই সূত্রটা কি বলছে, যে তোমাকে দুটোর থেকে 3টা দিল 4টা দিল, কোনো অসুবিধা নেই, এক একটা পার্টকে ডেরিভেটিভ করব, মানে একসঙ্গে সবগুলোকে না করার যে এক একটা পার্টকে ডেরিভেটিভ করা যাবে, এই সূত্র আমাকে অ্যালাউ করছে, ক্লিয়ার? বেশ, 3 নম্বর সূত্র গেল। 4 নম্বর সূত্র কি বলছে না, c into u, এখানে
কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল। দেখো সূত্র 4 নম্বরে, তাহলে কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল যদি হয় তাহলে কনস্ট্যান্ট সবসময় বাইরে বেরিয়ে চলে আসবে। কেন? সে সাথেও নেই পাঁচে নেই, টকের আলু যতই যেতে করে কাজ করবে, তাই না? অর্থাৎ এ কি হবে না, সিটা সবসময় ডেরিভেটিভের বাইরে চলে আসবে। কেন? কনস্ট্যান্ট তো, আমি ভেরিয়েবল নই, অর্থাৎ আমাকে ডেরিভেটিভ করলেও তোমার করলেও যা না করলেও তা। কেন? আমি তো কনস্ট্যান্ট, তাই না? অর্থাৎ সিটা সবসময় ডেরিভেটিভের থেকে বাইরে চলে আসবে, আর বাকি যে পার্টটা ভ্যারিয়েবল আছে সেটাকে ডেরিভেটিভ করবে, ওই জন্য সি ইনটু ডিইউ ডিএক্স। ক্লিয়ার? বেশ। নেক্সট আমরা সূত্র 5 নম্বর চলে আসো, u ইনটু v, মোস্ট ভাইটাল, u ইনটু v। তার মানে y ইকুয়াল টু uv, মানে কি না, দুটো যদি রাশির গুণফল থাকে এবং দুটোই কিন্তু ভ্যারিয়েবল, কোনোটাই কনস্ট্যান্ট নয়, এখানে কিন্তু লিখে দিয়েছিলাম c ইকুয়াল টু এ কনস্ট্যান্ট, বাট এখানে দুটোই হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। ক্লিয়ার? তাহলে আমরা লিখব কি, dy dx ইকুয়াল টু u ইনটু dv dx প্লাস v, মানে প্রথমে একটা স্থির থাকবে, অন্যজনকে ডেরিভেটিভ করাবে, প্লাস তারপরের জন স্থির থাকবে, আগে যে ডেরিভেটিভ হয়ে গেছিল সে বেটা স্থির থাকবে, যার ডেরিভেটিভ হয়নি সে আবার ডেরিভেটিভ হবে। ঠিক আছে? তার মানে বিপদে পড়তে হবে। মানে তাহলে দুটো বন্ধু, দেখো দুজন ভালো বন্ধু ইউ আর ভি, প্রথমে বলছে না আমি প্রথমে একটু রেস্ট নিই, তাহলে তুই খাট, মানে এর ডিভিডিএক্স টা হচ্ছে প্রথমে সে খাটছে, আবার বললো ঠিক আছে আমি এবার রেস্ট নিই, তুই এবার খাট, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি dy dx ইকুয়াল টু u ইনটু dv dx প্লাস v ইনটু du, আরে সরি du dx। ক্লিয়ার? চলো এবার যদি আমরা আসি y ইকুয়াল টু ফাংশন অফ u, দ্যাট মিন্স আবার u ইকুয়াল টু ফাংশন অফ x, মানে কি, মানে y টা এখানে ডাইরেক্ট ফাংশন অফ x নয়, মানে কি না y টা এখানে বলা হচ্ছে ফাংশন অফ u, আবার u হচ্ছে ফাংশন অফ x, মানে y টা ইনডাইরেক্টলি x এর উপর ডিপেন্ড করলেও ডাইরেক্টলি কিন্তু u এর সঙ্গে ডিপেন্ড করছে। আবার মানে তোমার y টা ইনডাইরেক্টলি x এর সঙ্গে মানে সম্পর্কযুক্ত বা ডিপেন্ডেন্ট, ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নয়। কিন্তু ডাইরেক্টলি কে ডিপেন্ড করছে না u, ওই জন্য ডেরিভেটিভকে আমরা দুটো পার্টে ভাঙবো, ডেরিভেটিভকে আমরা দুটো পার্টে ভাঙবো। দেখো du dx ছিল, dy du ইনটু du dx, অর্থাৎ মনে মনে কাটা। দেখো আমরা যদি লিখি এখানে dy dx ইকুয়াল টু dy du ইনটু du dx, দেখো u মনে মনে কাটতে পারি আমরা, তাই তো? অর্থাৎ dy dx হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমরা দুটো স্টেপে ডেরিভেটিভ করতে হচ্ছে। কেন? y টা যেহেতু সরাসরি x এর উপর ডিপেন্ডেন্ট নয়, ওই জন্য আমাকে কিন্তু দুটো পার্টে ভাঙতে হবে। ওকে, চলো নেক্সট। আর কি এগুলো যেটা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যেগুলো আনইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো এতটা বেশি হেডিং নেওয়া দরকার নেই। এরপরে চলে আসবে যদি কিছু রাশির ডিভাইড আকারে থাকে, মানে y টা u বাই যদি v হয় তাহলে কি হবে, যদি ডিভাইড ফর্মে থাকে তাহলে কি করব না একই রকম, যেরকম প্রোডাক্ট ছিল u ইনটু v ছিল, এটা অনেকটা একই রকম, কিন্তু সামনে মাইনাস হবে। আসছে কি বলো তো, প্রথমে আমরা বলছি দেখো এই ফর্মুলা dy dx, প্রথমে v কে ডেরিভেটিভ করতে হবে, মানে এখানে তোমাকে ওটাই করতেই হবে। v প্রথমে স্থির থাকবে, ফার্স্টটা ডেরিভেটিভ হবে du dx, আবার মাইনাস u স্থির থাকবে dv dx বাই v স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ডিভাইড থাকলে এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? তো আমরা দেখব ডিভাইড থাকলেও আমরা তাকে প্রোডাক্ট ফর্মে করতে পারি, যখন নিউমেরিক্যাল গুলো করাবো তখন তোমরা বুঝতে পারবে, অর্থাৎ অনেকটা ইজি মেথডে যাবে। ঠিক আছে, চাপ নিও না, আমি করাচ্ছি। এরপরে 8 নম্বর সূত্র কি বলছে, y u টু দি পাওয়ার n যদি হয়, আবার u যদি ফাংশন অফ n হয়, তাহলে কি হবে, কিচ্ছু নেই, আগের যা ফর্মুলা ছিল ওইটাই ফর্মুলা হবে। ঠিক আছে, এটাকে আলাদা করে একটা সূত্রের মধ্যে রাখার দরকার নেই, তোমাদের আলাদা করে সূত্রের মধ্যে লেখার দরকার নেই। du dx n ইনটু u মানে u টু দি পাওয়ার n - 1 ইনটু du dx। ঠিক আছে, ওই সূত্র দিয়ে পড়বে, আমরা করাচ্ছি। ক্লিয়ার? নেক্সট,
এরপর হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির অপেক্ষকের জন্য তাহলে কি রকম হয় ফর্মুলা? প্রথমে চলে আসবো আমরা sin x cos x, ঠিক আছে, sin x cos x। এখানে আমরা mx দিয়েছি, আরো অ্যাডভান্স আমরা করে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। প্রথমে চলে এসো y sin mx যদি হয় তাহলে কি লিখবো না dy dx সমান m ইনটু সামনে m টা বেরিয়ে চলে আসবে, m টা প্রোডাক্ট আকারে সামনে বেরিয়ে চলে এলো, আর cos mx এর ডেরিভেটিভ হবে সরি sin mx এর ডেরিভেটিভ হবে cos mx। ওকে, sin mx এর ডেরিভেটিভ হবে cos mx। ঠিক অন্যরকম মানে উল্টোটা আমরা যদি বলতে পারি cos mx তার ডেরিভেটিভ হবে সামনে কিন্তু মাইনাস, বি কেয়ারফুল, মাইনাস অফ m অফ sin mx, ঠিক আছে। মাইনাসটা কিন্তু এখানে আসবে, মাইনাসটা মিস্টেক করবে না তাহলে অ্যানসার ভুল হবে। ক্লিয়ার? নেক্সট এরপরে চলে আসো tan x দিয়েছি, কেন এখানে mx দেওয়া নেই অর্থাৎ ওইজন্য m প্রোডাক্ট হয়নি, mx থাকলে m প্রোডাক্ট হবে অর্থাৎ tan x আমরা লিখতে পারি sec স্কয়ার x, ঠিক আছে, sec স্কয়ার x আমরা tan x এর ডেরিভেটিভ লিখতে পারি। এবার হচ্ছে cot x যদি করি তাহলে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x। ক্লিয়ার? আর y sec a মানে তোমার sec x যদি বলা হয় দ্যাট মিন্স আমরা বলতে পারি dy dx sec x tan x, ঠিক আছে, sec x tan x। ক্লিয়ার? নেক্সট এবার যদি cosec x এর যদি ডেরিভেটিভ করি কি হবে মাইনাস cosec x cot x। ক্লিয়ার? এতগুলো দরকার হবে না, বারে বারে বলছি তোমাদের এই তিনটা তোমাদের জেনে রাখতে হবে। বেসিক্যালি এই তিনটা তোমাদের খুবই দরকার, অর্থাৎ এই তিনটা খুব মনোযোগ সহকারে এগুলো নোট ডাউন করবে। আমরা যেটা পড়াচ্ছি এখানে তুলে রেখেছি, কারণ কি আমার টাইমটা কম লাগবে বলে এখানে তোলা আছে, নাহলে কিন্তু আমি হাতে হাতে করাতাম, কিন্তু যেহেতু একসঙ্গে জিনিস টাকারে পেয়ে যাচ্ছে তোমাদেরই বেনিফিট হবে। ঠিক আছে, চলো নেক্সট। আর একটা সূত্র রয়েছে যেটা লগারিদম মেথডে করতে হয়, অনেক অঙ্ক আমরা লগারিদম মেথডে পাবো। তখন কি করব দেখো, প্রথমে y e to the power mx, e means exponential। তোমরা ম্যাথমেটিক্সে যখন জটিল রাশি করবে তখন তোমরা এক্সপোনেনশিয়াল তোমরা শিখে যাবে। তো এক্সপোনেনশিয়াল যখন শিখবে তখন কিন্তু এই রকম ম্যাথ অনেকটা ইজিলি করতে পারবে। এখন আপাতত আমাদের এক্সপোনেনশিয়াল দরকার হবে না, যখন দরকার হবে আমরা শুধু ফর্মুলা বসাবো, ম্যাথ করব। তাহলে কি হচ্ছে y e to the power mx হলে তাহলে dy dx কত হবে না m e to the power mx to the power mx, মানে এইটা e to the power mx যা ছিল সে কিন্তু তুমি তাকে একবার দুবার তিনবার চারবার যা ডেরিভেটিভ করো না কেন সে এটা ফিরে আসবে, কিন্তু তার মাথায় x এর যে সহগ যে ভ্যারিয়েবলটা রয়েছে তার সহগ কিন্তু প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট এরপরে y হচ্ছে তাহলে কত না log of ex যদি হয় তাহলে dy dx সমান কত হবে না 1/x, কত হবে 1/x। এই ফর্মুলা তোমাদের মাথায় রাখতে পারো না রাখতে পারো, হবে কত না 1/x। তোমরা জানো log of e to the মানে e সমান হচ্ছে 1 হবে, ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটা তোমাকে মাথায় রাখো। তাহলে তোমাকে যদি সিম্পল ভাবে বলি log x এর ডেরিভেটিভ কত হবে না বলবে 1/x। ক্লিয়ার? এই ছিল তোমাদের ডেরিভেটিভের সূত্রাবলী। এবার আমরা নিউমেরিক্যাল করব। ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস নিউমেরিক্যাল করব। চলো দেখো, ফার্স্ট নিউমেরিক্যাল কি সেট করেছি তোমাদের জন্য আমি একটু ভালো করে দেখো। প্রবলেম 1 বলা হচ্ছে y x to the power 4 minus x স্কয়ার প্লাস 10 হলে dy dx কত, মানে তোমাকে ডেরিভেটিভ করতে বলছে, মানে dy dx মানে কি x এর সাপেক্ষে y এর পরিবর্তন, দ্যাট মিন্স ডেরিভেটিভ। ওকে, তাহলে চলো আমরা এখানে লিখছি যে x এর সাপেক্ষে y কে অবকলন করে পাই যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা রয়েছে তোমরা কি লিখবে না ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং y উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে y কে ডেরিভেটিভ করে পাই। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা এখানে লিখছি দেখো dy dx নাকি, আমরা বলে এসেছি যে এখানে দেখো তিনটা কোয়ান্টিটি আছে, মানে তিনটা রাশি আছে, তাই না, তিনটা হচ্ছে এখানে
রাশি আছে। তাহলে তিনটা রাশি যদি হয় তাহলে এখানে আমরা কি বলেছিলাম দেখো, একটু সূত্রে চলো। সূত্রে আমরা বলেছিলাম দেখো, যখন একাধিক থাকবে, এই যে 3 নম্বর সূত্রটা, যখন একাধিক থাকবে u ইকুয়াল টু আর y ইকুয়াল টু u প্লাস মাইনাস v যদি হয়, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল তাকে ডেরিভেটিভ করেছিলাম না আলাদা আলাদা করে, ঠিক একই রকম এখানে বসাবো। দেখো আমরা ঠিক একই রকম বসাবো, এদেরকে ভেঙে নাও এক একটা পার্টে। তাহলে ফার্স্ট পার্টকে আমরা লিখতে পারি dx টু দি পাওয়ার 4 dx মাইনাস dx স্কয়ার dx প্লাস d অফ 10 dx। ওকে, দেখো তিনটা পার্টকে আমি আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি, এবার ডেরিভেটিভ করব নাকি। এটা কত নম্বর সূত্র? এটা কত নম্বর সূত্র বলো দেখি। আমরা x টু দি পাওয়ার n, এটা 2 নম্বর সূত্র। দেখো এটা এই যে 2 নম্বর সূত্র বলেছিলাম, x টু দি পাওয়ার n যদি হয় তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা আমরা ল্যাডার দিয়ে দেখিয়েছি, এক ঘাট নেমে যাবে, তাই তো। তাহলে চলো কি হবে, 4টা নেমে চলে এলো। তাহলে x টু দি পাওয়ার কি লিখবে না 4 মাইনাস 1, মানে প্রথমে এটা তো আমি ওই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি পাটে পাটে, মাইনাস নেক্সট তাহলে 2 চলে এলো, তার মানে x টু দি পাওয়ার 2 মাইনাস 1। দেখো সামনে যে পাওয়ারটা আছে সেটা সামনে গুণ হচ্ছে, এবং যেটা অরিজিনাল ছিল 2 সেখান থেকে কিন্তু 1 বিয়োগ চলে যাচ্ছে, তাই না। প্লাস এইটা কি হবে তাড়াতাড়ি করে ফেলো, d10 dx কি হবে। আচ্ছা 10 একটা কি রাশি, ধ্রুবক রাশি, একদম সূত্রে একদম একদম প্রথম সূত্র, একদম 1 নম্বর সূত্রটা, তাই না। 1 নম্বর সূত্র কি বলে, যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় না, দ্যাট মিন্স 0, দ্যাট মিন্স 0। সো 4x কিউব মাইনাস 2x, দেখো অপশন কোথায় আছে, দেখো এটা অপশন কোথায় আছে, দেখো অপশন কোথায় বলো তো, 4x স্কয়ার মাইনাস 2x, অপশন বি, বি তে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ওকে। তাহলে অপশন বি টা হবে, দ্যাট মিন্স বি। ক্লিয়ার না, অসুবিধা আছে, একদম সিম্পল। দেখো নেক্সট, এবার দেখো 2 নম্বর প্রবলেম কি আছে। 2 নম্বর প্রবলেমটা কি আছে দেখিয়া ফেলো। y ইকুয়াল টু 2x, মানে x টু দি পাওয়ার 5 মাইনাস x, মানে তোমার x টু দি পাওয়ার 4 প্লাস 7x হলে dy dx এর মান কত। আবার সেই ডেরিভেটিভ, আমরা ডাইরেক্ট আর ভাষাটা লিখছি না, এই ফার্স্ট যে ভাষাটা আছে সেটা তোমরা লিখে দিবে, আমরা বলতে পারি তাহলে কথা dy dx, that means d of 2x to the power 5 minus x to the power 4 plus 7x by dx, है কি না। আবার আমরা কি দেখছি, তিনটা আলাদা আলাদা পার্ট আছে, তিনটাকে ভেঙে দাও আলাদা আলাদা করে। তাহলে d of মানে ddx of 2x to the power 5 minus dx to the power 4 dx plus d of 7x dx। তাহলে প্রত্যেকটা পার্টকে আমরা কিন্তু ভেঙে দিলাম, দেখো তিনটা পার্টকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম। এবার কি হবে, একদম সিম্পল। দেখো আমরা ফার্স্ট কি লিখেছিলাম, d dy টাকে যখন c ইনটু, আমরা যখন u লিখেছিলাম তখন c টাকে কনস্ট্যান্ট বলেছিলাম, কনস্ট্যান্টটা সামনে বেরিয়ে চলে আসে আর u কে ডেরিভেটিভ হয়, ওকে। তার মানে u টা আবার আমরা কি জানি x টু দি পাওয়ার n, মানে স্বাভাবিক কথা 2 টা সামনে বেরিয়ে চলে, এটা কনস্ট্যান্টের 2। আবার জানি একটু আগে আমরা করে এলাম x টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স আমরা তার পাওয়ারটা সামনে বেরিয়ে আসে, মানে তখন এই ফর্মুলা যে x টু দি পাওয়ার n dx, দ্যাট মিন্স n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না, n মাইনাস 1, এই ফর্মুলা বসে দিচ্ছি। তাহলে 5 ইনটু x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস, দেখো dx টু দি পাওয়ার 4 dx, that means 4 টা সামনে বেরিয়ে চলে আসবে, ইনটু তাহলে কত x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 হবে, প্লাস তাহলে 7 টা বাইরে বেরিয়ে চলে এলো, dx বাই dx মানে কত 1 নাকি, dx বাই dx কত হবে, 7 টা তো বাইরে চলে এলো, তার মানে dx dx 1, that means 10 x টু দি পাওয়ার 4
মাইনাস 4 ইনটু এক্স কিউব প্লাস 7। দেখো এই অপশনটা কোথায় আছে দেখো, দিলে আমরা সেটা ঠিক চিহ্ন দেব। আচ্ছা 10 x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 7 মানে অপশন সি দেখো, ঠিক আছে? অপশন সি হচ্ছে আমার কারেক্ট आंसर, অর্থাৎ অপশন সি হবে। এগুলো কি কঠিন জিনিস মোটেও না, সূত্রগুলো ভালো করে খাতাতে লিখবে, তারপরে এক একটা সূত্র অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট প্রবলেম কি দেখো, নেক্সট প্রবলেম আমরা করছি y sin 3x cos 4x হলে dy dx কত? এবার দেখো sin cos একদম ফান্ডামেন্টাল ফর্মুলাতে চলে যাও। আমরা ত্রিকোণমিতি যে ফর্মুলাগুলো শিখে এসেছি সেগুলো করব। তার মানে dy dx এক একটা পার্টকে ভাঙাও। দেখো আমি একদম ডাইরেক্ট একদম মাঝে একটা লাইন না লিখে আমরা কিন্তু ডাইরেক্ট একদম ভেঙে দিচ্ছি, তাই তো? একটা লাইন স্টেপ জাম্প করে দিচ্ছি, পুরো ভেঙে দিচ্ছি আমি এক একটা পার্টকে। ওকে, প্লাস d of cos 4x dx। ওকে, তাহলে দুটো পার্টকে আলাদা আলাদা করে ভেঙে দিচ্ছি। চলো ডেরিভেটিভ করো। sin, তার মানে আমরা কি বলেছিলাম, m টা বাইরে বেরিয়ে চলে, mx ছিল, m টা বাইরে বেরিয়ে ছিল, অর্থাৎ 3 বাইরে বেরিয়ে চলে এলো। আমরা লিখব তাহলে sin এর ডেরিভেটিভ কি হবে? তাহলে cos 3x এবং cos এর ডেরিভেটিভ কি বলেছিলাম, মাইনাস sin x মাইনাস, তাহলে 4 টা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে sin হবে sin অফ 4x। একদম পাতি জিনিস, একদম পাতি জিনিস। দেখো কোথায় আছে দেখো এটা, তার মানে 3 cos 3x minus 4 into sin 4x। কত নম্বর অপশনে আছে? তাড়াতাড়ি মার্ক করো, দিয়ে করো। cos আছে, তাহলে অপশন এ, দ্যাট মিন্স অপশন এ। এগুলো সময় লাগছে বেশি, একদম টাইম লাগবে না, বারে বারে বলছি একদম টাইম লাগবে না, অর্থাৎ কিন্তু ধৈর্য ধরে তোমাকে করতে হবে। খাতা পেন নিয়ে না যদি বসেছো তাহলে কিন্তু এটাতে একদম হবে না, তোমার লেকচার শোনা যায় না, শোনা। ওকে, নেক্সট। আচ্ছা আর একটা প্রবলেম করেছি, তাই তো? আর একটা প্রবলেম দিয়েছি কি, y √ x² + 1 হলে dy dx কত? এইটা কিন্তু একটু আলাদা হবে। কি হবে দেখো, বুঝাচ্ছি। এটা বলেছিলাম না যে একটু আলাদা অপেক্ষক দিয়েই আমরা কিন্তু করার চেষ্টা করব। আচ্ছা dy dx √ আছে, এটা কিন্তু আমরা শিখিনি, শিখব। দেখো তাহলে d of dx √ of x²। আচ্ছা √ মানে আমরা টু দি পাওয়ার হাফ আমরা লিখতে পারি তো নাকি? তাহলে x² + 1 টু দি পাওয়ার হাফ করে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার চলে এসো, লেট ধরি z = x² + 1। আমরা z কে ধরে নিচ্ছি x² + 1। ওকে, চলো। আচ্ছা এবার z কে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেখি তো কি হবে বাবা? কি হবে না, দেখো একটা ফার্স্ট পার্টকে ডেরিভেটিভ করছি আমরা, ফার্স্ট পার্টকে ডেরিভেটিভ করছি, তাই তো? কত হবে? dx² dx প্লাস d1 dx। ওকে, কত হবে বলো? তাহলে 2 ইনটু এটা x মানে 2 ইনটু x মানে 2 - 1 হবে তো নাকি ফার্স্ট ডেরিভেটিভ, আর এটা তো 0 হবে, কেন 1 তো হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স 2 ইনটু x, এটা হচ্ছে কি dz dx। ওকে, চলো দেখো এই অপেক্ষকটাকে আমরা এরকম করে ভাঙাচ্ছি। দেখো তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি বাবু? dz² dx না, dz² dx। এইটাকে দেখো দুটো অপেক্ষককে ভাঙাবো, কি না dz z² আর dz ইনটু dz dx, হ্যাঁ কি না? একই জিনিস লিখলাম কিন্তু একটু ঘুরিয়ে লিখেছি। দেখো dz dz কাটা, তাহলে ফার্স্ট অপেক্ষকটা কি হবে না হাফ ইনটু z² কি বলেছিলাম এখানে n কত হাফ, তাহলে z² -1 পাওয়ারে ইনটু, তাহলে কত হবে এটা
হাফ ইনটু জেড টু দি পাওয়ার, এটা হচ্ছে তাহলে কত হবে dz dx, একটু আগে বেরিয়ে গেছে, তার মানে 2x কি গো dz dx তো এটা, এটার মান কত 2x বসিয়ে দাও। তাহলে এখানে কত লিখছি হাফ, আচ্ছা হাফ ইনটু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু তাহলে কত 2 ইনটু x, তাহলে 2 2 কেটে দাও, তাহলে উপরে থাকছে কত x, আচ্ছা জেড টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, তাহলে নিচে থাকে জেড টু দি পাওয়ার হাফ লিখতে পারি, জেড টু দি পাওয়ার হাফ লিখতে পারি। বেশ চলো, তাহলে এবার জেড এর মান বসিয়ে দাও, তাহলে উত্তরে যাবে, জেড এর মান বসাও, তাহলে x বাই জেড টু দি পাওয়ার হাফ, জেড কে কত ধরেছিলে, তাহলে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 হবে কিনা বলো। আচ্ছা অপশন দেখো, x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1, অর্থাৎ অপশন ডি হবে, দেখো অপশন ডি হবে, ক্লিয়ার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার, ক্লিয়ার। চলো তাহলে দেখো এই ম্যাথ গুলো কি খুব কঠিন, মোটেও নয়, কিন্তু তুমি যদি সূত্র না জানো মানে মেকানিক্স এর একটা অঙ্ক হবে না, বারে বলছি, অর্থাৎ খাতা পেন নিয়ে খুব ভালো করে ক্লাসটা করো, নাহলে কিন্তু পরে বিপদ আছে। নেক্সট চলো আমরা কি পড়বো এবার, ইন্টিগ্রেশন পড়বো, তাই তো, আমরা কি পড়বো বাবু, ইন্টিগ্রেশন বা আমরা বলতে পারি সমাকলন, ইন্টিগ্রেশন বা সমাকলন, তাই না। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন আর কিছুই নয় যে ডেরিভেটিভের উল্টো মেথড, ডেরিভেটিভের উল্টো মেথড হচ্ছে ইন্টিগ্রেশন। মানে আমি একদম যদি সহজে বলতে পারি, ল্যাডার এরকম আমরা সিঁড়ি এঁকেছিলাম, তাই না, এইটাকে আমরা বলেছিলাম n তম ঘর, এইটাকে আমরা বলছিলাম n তম পাত, ডেরিভেটিভ কি করেছিল, তোমাকে এক ঘর নামিয়ে দিয়েছিল, ইন্টিগ্রেশন কি করবে বাবা, তোমাকে এক ঘর তুলে দেবে উপরের দিকে, তাই না। অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ভালো বন্ধু, তোমার উন্নতি চায়, ওই জন্য তোমার পাওয়ারটাকে এক ঘর বাড়িয়ে দিচ্ছে, আর ডেরিভেটিভ হচ্ছে তোমার ক্ষতি চায়, অর্থাৎ তোমার পাওয়ারটাকে এক ঘর কমিয়ে দিচ্ছে, ক্লিয়ার। এবার যদি বলতে পারি বা ইন্টিগ্রেশনের অর্থ কি, না ইন্টিগ্রেশন কথার অর্থ হচ্ছে কন্টিনিউয়াস সাম, মানে আমরা ক্লাস 10 এ পড়েছি রাশিবিজ্ঞানে সামেশন, তাই না, তার মানে যোগ করা বলেছিলাম, কিন্তু সামেশনের ক্ষেত্রে কি ছিল না, ওইটাকে কন্টিনিউয়াস অ্যাডিশন না বললেও বা যদি কখনো না হতো কন্টিনিউয়াস ভাবে আমি এটাকে অ্যাড না করলেও করতে পারি। দ্যাট মিন্স কোন রাশিকে তোমার যোগ করতে ইচ্ছে নেই, আমি সাপোজ আমি একটা एग्जांपल দিয়ে দিই আগে, সাপোজ এখান থেকে তুমি এইটুকু রাস্তা যাচ্ছ, সাপোজ এইখান থেকে তুমি এতটা রাস্তা যাচ্ছ, তাহলে একে প্রত্যেকটা স্টেপ ভাগ করে দিলে, দিয়ে ধরে নিচ্ছ যে এই রাস্তাটা তুমি কাউন্ট করবে না, এই পার্টটা তুমি কাউন্ট করবে না, তাহলে এটাকে কি বলতে পারি, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ তুমি কাউন্ট করবে না, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাই তো, এই স্টেপগুলো কাউন্ট করতে চাও, তাহলে তুমি সামেশন ওভার যদি দিয়ে দাও, তার মানে কত, সামেশন ওভারকে তুমি যদি দিয়ে দাও, এটাকে ধরে নাও i, মানে ভ্যারিয়েবল i, তাহলে i-টাকে তুমি এখানে বলে দাও 1 2 6 কাউন্ট করতে চাও, তার মানে 1 + 2 + 3 + 4 + 5 + 6, মানে এটাকে আমরা লিখতে পারি 1 + 2 + 3 + 4 + 5 + 6, কিন্তু তুমি যদি লিখে দাও যে i not equal to 3, তার মানে এই 3 নম্বর পার্টটা কিন্তু উড়ে চলে যাবে, 3 নম্বর পার্টটাকে আমরা কাউন্ট করতে চাইছি না, তার মানে এটাকে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েবল আমরা বলতে পারি, ডিসকন্টিনিউয়াস সাম বলতে পারি। দ্যাট মিন্স আমি না চাইলেও 3 নম্বর স্টেপটাকে কাউন্ট নাও করতে পারি, সামেশনের এই রাইটটা রয়েছে, কিন্তু যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনে কোনো উপায় নেই, সমাকলন করতে গেলে কোনো উপায় নেই, তাকে 1 নম্বর থেকে 6 নম্বর যদি তুমি দিয়ে দাও, সে কিন্তু পুরোটাই কাউন্ট করে নেবে, মাঝে কে ব্রেক আছে না আছে কি আছে কিচ্ছু দেখবে না, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাডিশন, মানে ইন্টিগ্রেশনটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস অ্যাডিশন, ক্লিয়ার। তাহলে এই অ্যাড করার জন্যই কিন্তু আমরা সামেশন এবং ইন্টিগ্রেশনকে ইউজ করি। ইন্টিগ্রেশন হচ্ছে সামেশনের থেকে মোর বেটার, কেন,
আমরা দেখবে যখন ক্যালকুলেশন করব আমরা মেকানিক্সের, তখন শুধু দুটো লিমিট দিয়ে দিলে ইন্টিগ্রেশনে বসিয়ে দাও, সুন্দর ডাটা চলে আসবে। আমাকে এত পার্ট যোগ করতে হবে না, সামেশনের কোনো তো উপায় নেই, আমাকে যোগ করতে হচ্ছে। সাপোজ তুমি 100টা পার্ট নেবে, 100টা পার্ট কি তুমি যোগ করবে? তুমি তো এখানেই টাইম দিয়ে যাবে। ইন্টিগ্রেশন কিন্তু তোমাকে এক চান্সে তুড়ি মেরে অ্যানসার বের করবে। দুটো লাইন কি তিনটা লাইন করবে, তুড়ি মেরে অ্যানসার বের করবে। অর্থাৎ ইন্টিগ্রেশনটা কতটা ভাইটাল এবার বুঝতে পারছো? আসছে তোমাদেরকে ইন্টিগ্রেশনের পরপর সূত্রগুলো তুমি যদি জেনে যাও তাহলে কিন্তু একদম ইজি। চলো তাহলে আমরা বলতে পারি এখানে কি যে y যদি x এর একটি অপেক্ষক হয়, অর্থাৎ y ফাংশন অফ x, আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে দেখে এসেছি, তাহলে dy dx এবং dy dx x এর একটি অপেক্ষক হয়, ধরা যায় fx। তার মানে আমরা এই fx কে একবার ডেরিভেটিভ করছি যদি f প্রাইম x, দ্যাট মিন্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। x টাকে তাহলে y কে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, সেজন্য f ফাংশন অফ x। দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি কি যে এই পার্টটাকে আমরা একটু বড় করে বা এইটা লেখা আছে, আমরা একটু জুম আউট করে লিখে দিয়েছি। তাহলে দেখো dy বাই dx সমান আমরা লিখছি এইটা একবার ডেরিভেটিভ করা হয়েছে, কিন্তু আমি যদি y এর মান নির্ণয় করতে চাই তাহলে কি করব? dy করব, এদিকে ফাংশন অফ x dx করব, দিয়ে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিলে y এর মান পেয়ে যাব। ঠিক আছে? দ্যাট মিন্স একবার ডেরিভেটিভ করলাম, তারপরে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওই একই রাশি ফিরে পাবো। কেন? ডেরিভেটিভ তোমাকে কি করলো? এক ঘর নামিয়ে দিল। ডেরিভেটিভ তোমাকে কি করলো? এক ঘর নামিয়ে দিল। ইন্টিগ্রেশন কি করছে? এটাকে আবার ইন্টিগ্রেশন করে দাও, দিলে দেখবে তোমাকে আবার এক ঘরে তুলে দিল। ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশনটা অনেকটা সহজ মেথড। আমরা ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করলে একই রাশি ফিরে পাবো, অর্থাৎ আবার ইন্টিগ্রেশন করে যদি ডেরিভেটিভ করি ঠিক একই রকম ফিরে পাবো। ক্লিয়ার? তাহলে এই জন্য বলা হচ্ছে দেখো এই সম্পর্কটি x এর ক্ষুদ্র পরিবর্তন dx এর জন্য y এর পরিবর্তন dy এর মান পরিমাপ করে দেবে, অর্থাৎ dy থেকে আবার y কে আমরা পরিমাপ করতে পারবো। এই যে dy কে ইন্টিগ্রেশন করে দিয়েছি না, এখান থেকে আমরা y এর মান আবার বের করতে পারবো। ক্লিয়ার? অর্থাৎ এগুলো হচ্ছে ডেফিনেশন বাবু, এগুলো একটু একবার করে পড়ে রাখবে, এমনটাই যে না এগুলো তোমাকে মুখস্থ করতে হবে তা নয়। আমার মেইন দরকার ফান্ডামেন্টাল ফর্মুলা। দেখেছো? তাহলে দেখো dy কে ইন্টিগ্রেশন করে দিয়েছি, দিয়ে কি পেয়েছি? y পেয়েছি না? তাহলে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x dx। এখানে কিন্তু dx আর ইন্টিগ্রেশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আসছি আমরা এখানে ভ্যারিয়েবল বলতে একটা কথা মাথায় রাখবে, ইন্টিগ্রেশনের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে এটাকে অপারেটর বলবো, দিলে তারপরে একটা ফাংশন বসাতে পারি। ঠিক আছে? এই দুটো কিন্তু মাস্ট দরকার, ইন্টিগ্রেশন সাইন এবং একটা ভ্যারিয়েবল dx, এটা কিন্তু মাস্ট দরকার। এটা না দিলে কিন্তু ইন্টিগ্রেশন হবে না, অর্থাৎ ইন্টিগ্রেশন তোমার ভুল হচ্ছে। ক্লিয়ার? তো চলো দেখো সমাকলনের সূত্রাবলী বলা আছে, হ্যাঁ, ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের সূত্রগুলো কি কি দেখো। প্রথমে এক নম্বর সূত্র যেটা আমরা বলছি যে এক নম্বর সূত্রে আমরা কি বলছি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, সেটাকে কি লিখবো? মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন দেখো বেশি সূত্র দরকার নেই, দুটো সূত্র থেকে তিনটা সূত্রেই আমার কাজ মিটে যাবে। অর্থাৎ বেশি তোমাদের দেখার দরকার নেই, দুটো কি তিনটা সূত্র দেখলেই হবে। ক্লিয়ার? চলো তাহলে ইন্টিগ্রেশন অফ তাহলে x টু দি পাওয়ার n dx, কেন dx না থাকলে ইন্টিগ্রেশন হবে না, বারে বারে বলছি বাবু। ইন্টিগ্রেশন sin dx আর ফাংশন তুমি যা খুশি ভ্যারি করতে পারো। দ্যাট মিন্স এখানে হবে কত জানো? x টু দি পাওয়ার n প্লাস 1, কেন? তোমার ভালো বন্ধু তোমাকে উপরের দিকে তুলে দিয়েছিল, আর বাই এই পাওয়ারটাই নিচে চলে আসবে, x এর যে পাওয়ারটা আছে সেটা নিচে চলে আসবে। ঠিক আছে? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। ক্লিয়ার? নেক্সট চলো, যেখানে n নট ইকুয়াল টু -1 হবে না। ওকে, বাস এটা হচ্ছে তাহলে কত? c সমাকলন ধ্রুবক। c টাকা আছে আর একটা দিয়ে দিবে ইন্টিগ্রেশন সঙ্গে একটা c দিয়ে দিবে, কেন? এটাকে বলছি ic, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে? ic বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট সূত্র 2 তে চলো, e টু দি পাওয়ার mx dx। তাহলে e টু দি পাওয়ার mx, তো বারবার বলছি e টু দি পাওয়ার mx তো থাকবে, আর নিচে এখন ভাগ হয়ে যাবে, তাই না? ডেরিভেটিভের সময় কি ছিল? m টা উপরে গুণ হয়ে গিয়েছিল, ইন্টিগ্রেশনে m টা নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে? আর ic টা সব, আর c টা কে বলছি ic বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট তোমার সূত্র 3 নম্বর সূত্র, তাহলে কত? dx বাই x, এটাকে আমরা কি বলবো? log of x, তাই না?
dx by x সমান log of log অথবা ln ln means এখানে log আর ln এর মধ্যে পার্থক্য তোমরা ইতিমধ্যে কেমিস্ট্রি শিখেছো, আশা করছি শিখে নিয়েছো, তাও আমি লিখে দিচ্ছি। ln এর সঙ্গে log এর সম্পর্ক একটা কি না 2.303 into log, ln equal to 2.303 into log, ক্লিয়ার? তো এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর মোটামুটি এগুলো দরকার নেই, আমি এখানে সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দরকার এই তিনটা। আর চলে এসো সাইন আর কস, জানলেই হবে, আর বেশি মাথা ঘামানোর দরকার নেই, যেহেতু তোমরা প্রথম শিখছো, অর্থাৎ আর বেশি সূত্র তোমাদের ঘাটাঘাটি করার দরকার নেই। চলে এসো প্রথমে সাইন, চলে এসো। তাহলে সাইনের ইন্টিগ্রেশন এখানে কত হবে? cos x হবে, কিন্তু সামনে মাইনাস, ডেরিভেটিভের উল্টা। ডেরিভেটিভ সাইন ছিল cos, সাইনের ডেরিভেটিভ ছিল cos, এখানে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos। ওইখানে ছিল cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, এখানে হবে cos এর ডেরিভেটিভ প্লাস সাইন। ওকে, শুধু মাইনাস প্লাসটা উল্টে যাবে, আর কিছু না। আর এই যে সহগটা রয়েছে x এর সহগ কত m, সেই m টা ভাগ হয়ে যাবে, ওইখানে গুণ হয়েছে এখানে ভাগ হবে, আর কিচ্ছু নেই, দুটোর মধ্যে কিচ্ছু নেই। দেখো তাহলে cos এর ডেরিভেটিভ প্লাস হয়েছে, সাইন হয়েছে, আর m টা তাহলে কি হবে? নিচে চলে এসেছে, তাই না? ওটাতে তোমার প্রোডাক্ট ছিল, আর c মানে তো জানো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, আর কোনো সূত্র মাথায় রাখার দরকার নেই, আমি পড়াচ্ছিও না, এখানে তোলার জন্য আমি সবকিছু তুলে রেখেছি, ঠিক আছে? চলো এই কয়েকটা বলেই আমার কাজ হয়ে যাবে। নেক্সট, আচ্ছা না, আর একটা সূত্র আছে যেখানে লিমিট দিয়ে, ঠিক আছে, এই যে সীমা, এই লিমিট দিয়ে ম্যাথ করালেই তোমরা বুঝতে পারবে, তাও এখানে আমরা ফান্ডামেন্টাল ফর্মুলা বলে দিচ্ছি। তাহলে একটা ডেরিভেটিভ, এই সাপোজ ফাংশন অফ x, ঠিক আছে, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে কিন্তু এসেছে, এটাকে আমরা যদি dz নয়, আচ্ছা এই যে এটা dz ও করতে পারি, অথবা d কি হলো x এর মান, না এটা ভুল হয়েছে, বুঝলে বাবু, এটা হবে x, এটা হবে x, এটাও x হবে, হ্যাঁ এটাও x হবে, ক্লিয়ার? যদি হয় তাহলে আমার ফর্মুলা কি হবে? fx। এটাতে আমার মনে হয় থিওরি না করে, ঠিক আছে, একদম এতে চলো, একদম ম্যাথে চলো, ম্যাথেই তোমাদের লিমিট বসানোটা শিখে যাচ্ছি, ঠিক আছে, বা শিখিয়ে দেব। ওকে, এটা না মনে রাখলেও চলবে, এই মানে স্লাইডটা তোমরা স্কিপ করতেই পারো। নেক্সট চলো, এবার আমি প্রবলেমে যাই। মেইন তো আমার প্রবলেম হচ্ছে কিনা দেখি। দেখো ইন্টিগ্রেশন অফ এটা 5 ইনটু x টু দি পাওয়ার 3, মানে তোমার হচ্ছে 3/2 মাইনাস 7 x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 2x মানে বা 2x টু দি পাওয়ার হাফ ইনটু dx এর মান নির্ণয় করো। বেশ, দেখো ইন্টিগ্রেশনটা করি। তাহলে প্রথমে ইন্টিগ্রেশনের চিহ্নটা এরকম করে 5x to the power 3/2 minus 7 of x to the power minus 3/2 plus 2 of x square to the power half dx এর মান বের করতে হবে। প্রত্যেকটা পার্টকে আলাদা করে নাও। আমরা ফার্স্ট আমাদের এম কি হবে, প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা করে নেওয়া। dx টা সবার সঙ্গে প্রোডাক্ট হবে, তাহলে dx টা মাইনাস ইন্টিগ্রেশন অফ 7x টু দি পাওয়ার মাইনাস 3/2 dx প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার হাফ dx। ওকে, চলো তাহলে প্রত্যেকটা পার্টকে আমরা ডেরিভেটিভ করব। আচ্ছা সমান চিহ্ন দাও, ये কেন ইমপ্লাই দ্যাট কেন? তাহলে 5 আগে বেরিয়ে চলে এলো ইনটু কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1, মাথায় রাখবে। তাহলে 3/2 প্লাস 1 বাই কত হবে না 3/2 প্লাস 1 মাইনাস 7 বাই বেরিয়ে চলে আসলো x টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1। কেন x এর পাওয়ারে যেটা আছে সেটাই নিচে নামবে, প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। ওকে, চলো তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে বের করব নাকি। চলো তাহলে এটা কত হবে গো, মন থেকে 5/2, তাই তো? তাহলে দুইটা উপরে উঠবে, তাহলে 5 ইনটু কত হবে গো 2/5 নাকি। আচ্ছা এটা ইনটু x টু দি পাওয়ার তাহলে কত 3/2 প্লাস 1 মানে কত 5/2 হবে, 5 5 কাটা মাইনাস 7
আচ্ছা এখানে তো আবার একটা মাইনাস থাকবে তাই তো, 2 - 3 + 2 মানে কত, -1 -1/2 মানে 2 উপরে উঠবে, 2 উপরে উঠবে, নিচে হচ্ছে কত -1 তাই তো, ইনটু আবার x টু দি পাওয়ার তাহলে কত হবে, এটা কত মানে 3/2 মানে কত 1.5 থেকে 1 মানে -1/2 হবে নাকি, -1/2 দ্যাট মিন্স -1 সে প্লাস হবে, সেটা পরের লাইনে আসছি। 2 তার মানে কত এখানে 3/2 হবে, তাহলে 2 ইনটু 2/3 নাকি, হ্যাঁ তো আর এখানে 3, হ্যাঁ ঠিক আছে 2/3 ইনটু x টু দি পাওয়ার 3/2 নাকি। বেশ চলো কত হচ্ছে ফাইনালি 2 ইনটু x টু দি পাওয়ার 5/2 মাইনাস সাথে আচ্ছা মাইনাস হবে না, মাইনাস হচ্ছে প্লাস হবে, সাথে 14 x টু দি পাওয়ার -1/2। আচ্ছা এটা তাহলে কত হবে 4/3 নাকি, যদি 4/3 ইনটু x টু দি পাওয়ার 3/2। অ্যানসার কি বলছে বা কেমন কি আছে দেখো অ্যানসার নাকি। চলো আমরা দেখি এবার অ্যানসার কেমন কি আছে। 2 ইনটু x টু দি পাওয়ার 5/2, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে জানো, ও প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। ওকে অপশন সি দেখো, সি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে পুরো, এখানে প্লাস হবে, এখানে প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ এইখানে তোমরা করে দেবে এখানে প্লাস। ওকে দ্যাট মিন্স অপশন সি, অপশন সি ক্লিয়ার। তাহলে বুঝতেই পারছো ইন্টিগ্রেশন একদম ডিফিকাল্ট নয়, কিন্তু আমরা প্রচন্ড ভয় পাই ইন্টিগ্রেশন করব না, এত কঠিন জিনিস কে করবে, তাই তো, এত ভাবার দরকার নেই, করলেই হবে। ওকে নেক্সট চলো আরেকটা ম্যাথ আমরা করি। কি আছে বলো তো, প্রবলেম 6 নাকি। তাহলে প্রবলেমগুলো বুঝতে পারছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই লিখে পাঠাবে যে কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, না হলে আবার বলবে, আবার কিছু অঙ্ক করাবো। হ্যাঁ চাপ নেওয়ার দরকার নেই, আমরা আছি তোমাদেরকে কন্টিনিউয়াসলি হেল্প করব। চলো তাহলে sin থিটা d থিটা, এখানে ভ্যারিয়েবলকে থিটা ধরেছি আমরা, x ধরেছিলাম থিটা ধরেছি, কোনো চাপ নেই। চলো ইন্টিগ্রেশন লিমিটটা পরে দিচ্ছি, চাপ নেওয়ার দরকার নেই, লিমিট দেখে ভয় পাবে না। কত হবে 0 অর্থাৎ sin থিটা d থিটা, তাহলে sin থিটার ইন্টিগ্রেশন কি বলেছিলাম মাইনাস cos থিটা, তাই না, মাইনাস cos থিটা বলেছি, মাইনাস cos অফ থিটা। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমি, দিয়ে লোয়ার লিমিট হচ্ছে থিটা এন্ড আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে থিটা, আপার লিমিট হচ্ছে পাই। ওকে দ্যাট মিন্স আমাদের মানে ফর্মুলা বসাতে হবে কেমন দেখো। তাহলে অ্যাকচুয়াল এই মানটা কার বলো তো, থিটার মান। কেন এখানে ভ্যারিয়েবল কে, এখানে ভ্যারিয়েবল হচ্ছে d থিটা, থিটার মান পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হচ্ছে থিটার লোয়ার ভ্যালু, এটা থিটার হচ্ছে আপার ভ্যালু। থিটার লোয়ার ভ্যালু 0 ইজ লোয়ার ভ্যালু এন্ড ফাই ইজ আপার ভ্যালু। ওকে নেক্সট সো আমরা ইন্টিগ্রেশন করার পরে আমরা কিন্তু cos থিটার লোয়ারে লিখেছি থিটা, সরি 0 এন্ড আপার ভ্যালুটা দিয়েছি কিন্তু পাই, কিন্তু বসাবো কি করে বা পুট করব কি করে, এটাই হচ্ছে আমাদের সমস্যা, তাই তো। চলো কোনো সমস্যা নেই, তাহলে cos, তাহলে থিটার জায়গায় ভ্যালু বসাবো, থিটার জায়গায় প্রথমে বসবে আপার লিমিট, তাহলে থিটা জায়গায় বসাবো পাই, মাইনাস অতি অবশ্যই থাকবে, কেন আপার লিমিটের পরে যখন লোয়ার লিমিট বসাতে যাব সামনে কিন্তু মাইনাস আসবেই, নাহলে কিন্তু বিগ 0 মানে 0 পাবে, তাই তো। ওকে তাহলে cos অফ 0 নাকি, cos অফ 0 ক্লিয়ার। বসে দিয়েছি, সামনে মাইনাস আছে, মাইনাস আছে তো সে থাক, তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে cos পাই মান কত, cos 180 ডিগ্রি মান কত। ম্যাথমেটিক্স শুরু হয়ে গেছে আশা করছি তোমাদের প্রত্যেকেই, তো ম্যাথমেটিক্স ক্লাসে তোমরা জানো অল সাইন tan cos ফর্মুলা দিয়ে তোমরা শিখে নিয়েছো, টুক করে তাড়াতাড়ি বলে ফেলো -1, কেন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার চলে এসেছে নাকি, অল সাইন tan, অল সাইন মানে সাইনের সঙ্গে আবার কোসেক হবে, হ্যাঁ tan অর cot আর হচ্ছে cos and sec নাকি। তাহলে 180
180 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই তো? মানে cos 90 প্লাস 90 মানে sin 90, সামনে কিন্তু মাইনাস, তাই না? মানে তাহলে sin 90 এর মান কত? 1, সামনে মাইনাস, দ্যাট মিন্স -1 মাইনাস cos 0 এর মান কত বাবু? cos 0 এর মান 1, নাকি? তাহলে কত হচ্ছে গো? -2 মাইনাস 1 হচ্ছে +2, একদম পাতি অঙ্ক নাকি? +2 কোথায় গো? এই যে ডি, অপশন ডি তে দাও, হ্যাঁ খতম করো, ক্লিয়ার? তাহলে এই প্রবলেম মোটামুটি একটা দুটো প্রবলেম আমি সিলেক্ট করেছি, আর গাদা গাদা প্রবলেম রয়েছে, তোমরা প্রবলেম করো, না পারলে আমাকে কমেন্ট করো বা পাঠাবে। বারবার বলছি সোশ্যাল মিডিয়াতে তোমরা এখন অনেকটাই বেশি অ্যাক্টিভ, আমরা তো জানি বর্তমানে আমাদের অফলাইন স্টুডেন্ট অনেক রয়েছে, তারা সোশ্যাল মিডিয়া বলতে একদম কি বলে সারাদিনে পড়াশোনার থেকে সোশ্যাল মিডিয়া বেশি ঘাটে, তাই তো? তো ইউজ করো, না বলবো না, কিন্তু বাবা একটু লিমিটের মধ্যে ইউজ করো, নাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারো, ঠিক আছে? অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্ট করো, বিশেষ করে টেলিগ্রামে যদি কিছু না পারো সেখানে কিছু অঙ্ক পাঠিয়ে দাও, আমরা আমাদের টাইমের মতো তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো, ক্লিয়ার? তোমাদের পাশে সব সময় আছি, এই কথাটা বলতে চাই। অর্থাৎ একটা জিনিস তোমাদের কাছ থেকে পেতে চাই, যেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর হচ্ছে সাপোর্ট, ওকে? কেন তোমরা জানো ছাত্রের সঙ্গে শিক্ষক এই দুটো জিনিস এতটাই কোরিলেটেড, ছাত্র ছাড়া শিক্ষক অসম্পূর্ণ, আবার শিক্ষক ছাড়া ছাত্র অসম্পূর্ণ। অর্থাৎ এই বন্ডিংটা যদি মানে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কোথাও না কোথাও জায়গায় একটা ব্রেক হবে, তাই না? অর্থাৎ বন্ডিং স্ট্রং করতে হবে, তাই না? কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে গেছে, কেমিস্ট্রি শুরু হয়ে গেছে, তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার শুরু হয়ে গেছে। অ্যাটমিক স্ট্রাকচার তোমরা জানো নিউক্লিয়াসের সঙ্গে একটা কক্ষপথের ইলেকট্রনের হেভি বন্ড থাকে, তাই তো? ওই জন্য ইনার মোস্ট সেলের ইলেকট্রনকে অত সহজে বাইরে বের করে নিয়ে যাওয়া যায় না, তাই না? অর্থাৎ ভালো করে পড়বে, অর্থাৎ তোমাদের সঙ্গে আমাদের বন্ডিংটা যাতে ঠিকঠাক হয়, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। থ্যাংক ইউ, নাকি? আর কিছু স্লাইড নেই, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে যে আমার লেকচারটা শুনলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে যে ভিডিওটা খুব কনসেন্ট্রেট করে দেখবে, আর যাদের এখনো পর্যন্ত শুরু হয়নি বা এই প্রথম শুরু করছো তারা ধীরে 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 কিন্তু বুঝবে, এতটা বেশি হেডেক নিয়ে নেবে না। ফিজিক্সটা কিছুই নয়, ফিজিক্স অত্যন্ত সহজ সাবজেক্ট, কিন্তু আমরা কি করি জানো, ফিজিক্সটাকে অনেকটা জটিল ভাবি, জটিল ভাবার জন্যই কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ি, কেমন? অর্থাৎ একদম চাপ নেবে না, ধীরে সুস্থে হোক, ধীরে ধীরে ভালো করে পড়ো। আর যে সমস্ত বন্ধুরা জানে না আমাদের চ্যানেলের কথা তাদেরকে সন্ধান দাও, যাতে সবাই আমরা একসঙ্গে কানেক্ট হতে পারি, আমাদের পরিবারটা এত যেন বড় হোক যাতে আমরা সব রকমের সাপোর্ট তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে, ক্লিয়ার? চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, ঠিক আছে? চলো টাটা।